আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আমি মুনতাহা চলে এসেছি 10 মিনিট স্কুল লাইভ ক্লাসে। এই লাইভ ক্লাসগুলো আমাদেরকে সাপোর্ট করছে গুড লাক স্টেশনারি। তোমরা কেমন আছো বলো তো? আর তোমরা কে কোথা থেকে আমাকে দেখছো আমাকে জানিয়ে দাও। আর হ্যাঁ, ভিডিওটি তোমরা সবাই শেয়ার করে দাও। আমিও চলো আমার ভিডিওটি শেয়ার করে দিই। আমাদের সাথে জয়েন করেছে শামসুল আরিফিন। হ্যালো শামসুল আরিফিন। আচ্ছা, ভিডিওটা শেয়ার করে তোমরা সবাই শেয়ার হয়ে গেলে ইয়েস লিখে দিতে পারো। আচ্ছা, আমি এখন আমার ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের ক্লাসে অলমোস্ট 83 জন জয়েন করেছে, 127 জন জয়েন করেছে। আমার কিন্তু আমার ফেসবুক ওয়ালে এই লাইভ ক্লাসটি শেয়ার করা হয়ে গিয়েছে। তোমরা কি সবাই শেয়ার করেছো? আচ্ছা, আসিফ আল মারুফ জয়েন করেছে, নাদিয়া সুলতানা। হ্যালো নাদিয়া। সুমন, আলহামদুলিল্লাহ সুমন ভালো আছি, তুমি কেমন আছো? শারমিন আক্তার খুশি জয়েন করেছে, তানভীর জয়েন করেছে চাঁদপুর থেকে। আচ্ছা, সবাই কে কোথা থেকে আমাকে দেখছো সেটা ক্লাসটি করছো, তাহলে আমি কিন্তু বুঝে যেতে পারবো যে আমরা যে পৃথিবীর যে প্রান্ত থেকে থাকি না কেন বা বাংলাদেশের যে কোনো জেলা থেকে থাকি না কেন, আমরা সবাই মিলে একসাথে ক্লাস করছি। এবং তোমাদের সাথে কিন্তু আমার লাইভ ক্লাস অনেক ভালো লাগে। আমার একটু মনে হয় না যে আমরা দূরে দূরে ক্লাস করছি, মনে হয় যে আমরা সবাই একসাথে মিলে ক্লাসটা করছি। আচ্ছা, ইরফান মাহবুব অর্ণব লিখেছে, নাশাদ লিখেছে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ও আচ্ছা, হাসনাত লিখেছে আপু কেমন আছো? আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে সাব্বির জয়েন করেছে, রাকিব লিখেছে হাই হাই রাকিব। আচ্ছা, আমরা আরো কিছুক্ষণ একটু অপেক্ষা করি, দেখে আরো যদি কয়েকজন জয়েন করে আমরা তাহলে ক্লাসটা অবশ্যই শুরু করে দিব। আর হ্যাঁ, আমরা আজকে এসএসসি এর অর্থনীতির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ, এই অধ্যায়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, গল্প করব। যতটা সহজে গল্প করে সম্ভব তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। আর তোমরাও আমাকে অবশ্যই হেল্প করবে। কোনো কিছু যদি কোনো উদাহরণ, কোনো এক্সপ্লেনেশন দিয়ে যদি তোমাদের মনে হয় আমাকেও কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। আচ্ছা, সুমন জয়েন করেছে, মোহাম্মদ জাহিদ খান চট্টগ্রাম থেকে জয়েন করেছে, কুমিল্লা থেকে জয়েন করেছে মাসুদ আলম, তারপরে হচ্ছে ইয়াসিন আরাফাত আছে, ফেরদৌস ওয়ালাইকুম আসসালাম, খাজা আল কাফি আছে। আচ্ছা, সিঙ্গাপুর থেকে নূরে আলম দেখছে, অনেক অনেক ধন্যবাদ নূরে আলম যে সিঙ্গাপুর থেকে এই ক্লাসটি দেখছে। আচ্ছা, এসএইচ সাজ্জাদ নোয়াখালী থেকে দেখছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আজকে এখন আমরা অলমোস্ট 150 জন আছি ক্লাসে। আমি ঠিক করেছি যে আমার যে ক্লাসটি যারা যারা ঠিকমতো করবে বা পার্টিসিপেট করবে, অ্যান্সার করবে কোয়েশ্চেন অ্যান্সারের, সবসময় ক্লাসে অ্যাক্টিভ থাকবে। তোমরা যেরকম ক্লাসে ক্যাপ্টেন হতে না, অনেক স্কুলে ক্যাপ্টেন হও, এখন যেহেতু আমাদের স্কুল বন্ধ আছে, আমি চিন্তা করেছি যে আমার ক্লাস শেষে এরকম কমেন্টে দেখে যারা পার্টিসিপেট করেছে এমন 3 জনকে আমি ক্লাস ক্যাপ্টেন বানাবো। তার মানে আমি এই 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে 3 জনের নাম ক্যাপ্টেন্স অফ দ্য ক্লাস আমি অ্যানাউন্স করব। আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলেছে। আচ্ছা, চলো তাহলে আমরা এখন শুরু করে যাই। আমরা আজকে যে টপিকগুলো পড়ব, অর্থনৈতিক সম্পদ, এই অধ্যায়ের যে টপিকগুলো, অর্থনৈতিক সম্পদ, সম্পদের শ্রেণী বিভাগ দেখব, দ্রব্য নিয়ে জানবো, অনেক রকম দ্রব্য নিয়ে জানবো, সুযোগ ব্যয় ও চয়ন দেখব, আয় সঞ্চয় ও বিনিয়োগ নিয়ে দেখব, তারপরে অর্থনৈতিক কার্যাবলী নিয়ে পড়বো। মনে আছে কিনা জানি না, তোমাদের কিন্তু লাস্ট ক্লাসে 11 এপ্রিল যে ক্লাসটি আমি নিয়েছিলাম তোমাদের, তখন কিন্তু আমি অর্থনৈতিক সম্পদ আর সম্পদের শ্রেণীবিভাগ পড়িয়েছি। তো আজকেও কিন্তু কিছুটা রিভাইজ আমি করে দেব। চলো তাহলে শুরু করা যাক এখনো। আচ্ছা, ঈশান দাস লিখেছে আই ওয়াজ স্টুডেন্ট অফ এসএসসি ইন 2050। হ্যালো ঈশান। তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে শুনছে, অনেক অনেক ধন্যবাদ সৈকত তোমাকে। আচ্ছা, আমরা তাহলে ক্লাসে শুরু করি। তারপরে তোমাদের কমেন্ট কিন্তু আমি অবশ্যই পড়বো। ক্লাস চলাকালীন হয়তো কমেন্ট করা সম্ভব হয় না সব কমেন্ট, কিন্তু ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু আমি ঠিকই তোমাদের সব কমেন্টের অ্যান্সার করব এবং কমেন্টগুলো পড়বো। আর তোমরা ক্লাসটা যারা যারা শেয়ার করোনি এখন কিন্তু ক্লাসে শেয়ার করে দাও। আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে প্রথমে পড়বো যেটা অর্থনৈতিক সম্পদ নিয়ে পড়বো। অর্থ
নৈতিক সম্পদ। এখন দেখো অর্থনৈতিক সম্পদ, সম্পদ বলতে কি বোঝায়? আমরা যা যা জিনিস, সেসব জিনিস আমরা টাকা ব্যয় করে, অর্থ ব্যয় করে কিনি, সেই সকল জিনিসকেই হচ্ছে অর্থনৈতিক সম্পদ বলে। এখন অর্থনৈতিক সম্পদ কিন্তু দেখো আর একটু যদি দেখি আমরা, অর্থনৈতিক সম্পদ যদি দেখি আমরা, যেমন কিছু সম্পদ আছে দৃশ্যমান বস্তুগত সম্পদ, দৃশ্যমান বস্তুগত সম্পদ, আরো কিছু আছে হচ্ছে অদৃশ্যমান, অদৃশ্যমান বা অবস্তুগত, অবস্তুগত সম্পদ, তাই না? দেখো এই কথাটা শুনলেই কিন্তু বোঝা যায় সম্পদটা কেমন হবে। দৃশ্যমান বস্তুগত সম্পদ হচ্ছে যে সকল সম্পদ অর্থ দিয়ে কেনা যায় এবং আমরা দেখতে পারি, আর অদৃশ্যমান অবস্তুগত সম্পদ হচ্ছে যে সকল সম্পদ অদৃশ্য আমরা দেখতে পাই না, যেগুলো যে সকল দ্রব্য বা সেবা আমরা দেখতে পাই না কিন্তু সেগুলোকে অর্থনৈতিক সম্পদ বলে। যেমন আমরা চলো কিছু দৃশ্যমান বস্তুগত সম্পদের উদাহরণ দেখে নেই। দৃশ্যমান বস্তুগত কি হতে পারে বলতো? যেমন ঘর বাড়ি, তারপরে বই, খাতা ইত্যাদি। আর অদৃশ্যমান কোন হতে পারে, মানে যেগুলো আমরা দেখি না, সেমন হতে পারে কি তেমন, যেমন ডাক্তারের সেবা, ডাক্তারের সেবা, তারপরে হচ্ছে নার্সের সেবা ইত্যাদি। ঠিক আছে, এখন আমরা যে অর্থনীতিতে সম্পদ বলবো কোন দ্রব্য বা সেবাকে, তার জন্য 4টি বৈশিষ্ট্য থাকা দরকার। এখন আমরা 4টি বৈশিষ্ট্য কিন্তু দেখব। আচ্ছা, এখন হচ্ছে তার আগে আমি একটু এই জায়গাগুলো মুছে নেই, যেহেতু বোর্ডে জায়গা আমাদের কম, যেন আমি লিখতে পারি। মুছে দিলাম। এখন আমি আরো কিছু কমেন্ট দেখিনি কে কে আছে। আচ্ছা, হাতের লেখা ভালো বুঝা যায় না, ঠিক আছে ভাই, আমি চেষ্টা করছি হাতের লেখা আরো যেন ভালো করে বোঝা যায়। আচ্ছা, মোহাম্মদ জাহিদ খান লিখেছে, আপু যদিও আমি ভার্সিটি স্টুডেন্ট, আমি জানার জন্য ক্লাস করছি। অনেক অনেক ধন্যবাদ জাহিদ খান। আচ্ছা চলো তাহলে পরের সেকশনে আমরা চলে যাই, পরের টপিকে, যেটা হচ্ছে 4টি বৈশিষ্ট্য। অর্থনৈতিক সম্পদ হতে হলে আমাদের কি লাগবে? 4টি বৈশিষ্ট্য লাগবে। হলে 4টি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা তাকে অর্থনীতিতে সম্পদ বলবো। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? এক হচ্ছে তার উপযোগ থাকতে হবে। উপযোগ থাকতে হবে। উপযোগ মানে কি? উপযোগ হচ্ছে কোন দ্রব্য বা যখন কোন একটা জিনিস কিনবা, তখন যেই দ্রব্যটা যদি তা তোমার অভাব পূরণ করে, তখন সেটাকে বলা হয়, সেই গুণটাকে বলা হয় হচ্ছে উপযোগ। তার মানে হচ্ছে উপযোগ হলো বোঝায় কোন দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে, তার মানে হচ্ছে অভাব মেটায়, তাই না? অভাব মেটানোর ক্ষমতা, তাই না? এটা হচ্ছে জানলাম উপযোগ। এরপরে হচ্ছে দেখব অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা হচ্ছে কোন দ্রব্য কিন্তু তার মানে হচ্ছে অনেক অঢেল পরিমাণ থাকবে না, আনলিমিটেড থাকবে না। তার মানে হচ্ছে প্রত্যেকটা অর্থনৈতিক সম্পদ হলে দ্রব্য অবশ্যই লিমিটেড থাকবে। যেমন আলো, বাতাস, নদীর পানি, এগুলো কিন্তু আমরা একদম অনেক পাচ্ছি, তাই না? এগুলো কিন্তু অনেক প্রাচুর্যতা আছে। কিন্তু যেই সকল সম্পদ অপ্রাচুর্য, আমরা কিছু লিমিটেড পাই, সেগুলোকে বলা হয় হচ্ছে এই যে সম্পদের বৈশিষ্ট্য অপ্রাচুর্যতা। তখন সেটাকে আমরা এটা হচ্ছে অর্থনৈতিক সম্পদের একটি হওয়ার জন্য একটি বৈশিষ্ট্য। তার মানে হচ্ছে বাতাস, আলো, বাতাস, পানি, এগুলোর যোগান অনেক অনেক বেশি। যেমন যদি বলি জমি, গ্যাস ইত্যাদি যদি দেখি, এগুলো কিন্তু অনেক বেশি পাওয়া যায়, তাই না? এগুলো কিন্তু আমাদের টাকা খরচ করে কিনতে হয় বা অর্থ ব্যয় করে কিন্তু আমাদের এই সম্পদগুলো পেতে হয়। এরপরে যদি দেখি 3 নাম্বার বৈশিষ্ট্য হস্তান্তর। হস্তান্তর যোগ্য। তার মানে হচ্ছে কোনো কিছু হস্তান্তরযোগ্য হচ্ছে তার মালিকানা বদল হতে পারে, তাই না? যেই সম্পদটা হচ্ছে হয়তো একজনের থেকে আরেকজনকে দেওয়া যায় বা একজনকে আর অন্যজনকে তুমি দিতে পারবে, এমন কিছু। তেমন আমরা যদি কিছু দেখি, আবার যদি দেখো যেমন ধরো যদি দেখি আমরা বলি কবির
প্রতিভা যদি বলো, আবার যদি বলো কারো প্রতিভা, এরকম কোন লেখকের লেখা, এগুলো কিন্তু আবার হস্তান্তর যোগ্য না। এগুলো তার যোগ্যতা, সেগুলো কখনো একজনের হাত থেকে আরেকজনের হাতে বদলাতে পারে না। এরপর যদি দেখি 4 নম্বর বৈশিষ্ট্যটি বাহ্যিকতা। বাহ্যিকতা তার মানে হচ্ছে যেই সম্পদের বাহ্যিকতা হচ্ছে অভ্যন্তরীণ গুণ বোঝায়, সেগুলো কিন্তু অর্থনৈতিক সম্পদ না। তার মানে তুমি ওই সম্পদ একটা বাহ্যিক রূপ থাকবে, দেখতে পারা যাবে, তাই না? তাহলে হচ্ছে আমরা এই 4টি বৈশিষ্ট্য জানলাম, যেগুলো হচ্ছে অর্থনৈতিক সম্পদ হতে হলে এই 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, যেমন কিছুদিন আগে আমি যেহেতু লাইভ ক্লাস নেওয়া শুরু করেছি, তাই না? এখন আমার লাইভ ক্লাসের জন্য মার্কার দরকার। এখন মার্কারের জন্য কি দরকার? মার্কারের কালি দরকার। এখন ক্লাস নিলে লিখলে কিন্তু মার্কার শেষ হয়ে যাবে, হয়তো বারবার অনেক সবসময় মার্কার হয়তো না কিনে আমি কি করলাম, একটা কালি কিনে নিলাম। এই কালিটা মার্কারে বারবার কি করলাম, মার্কারের কালি শেষ হয়ে গেলে এই কালি কিন্তু মার্কারে রিফিল করে নিয়ে আবার কিন্তু মার্কারটি কি হয়ে যায়, কালি ভর্তি হয়ে নতুন হয়ে যায়, আমি আবার কিন্তু লিখতে পারি। তাহলে দেখো, এটা কিন্তু আমি অর্থনৈতিক সম্পদ বলতে পারি। কেন? এটা উপযোগ আছে, আমার অভাব মেটাচ্ছে, মার্কারের কালিটাও আমার অভাব মেটাচ্ছে, মার্কারটাও আমার অভাব মেটাচ্ছে, আমি লিখতে পারছি, ক্লাস নিতে পারছি। আবার যদি দেখি অপ্রাচুর্যতা, এটা কিন্তু আমি যেই দোকান থেকে কিনেছি সেটাতে কিন্তু ওই দোকানে আনলিমিটেড ছিল না, কয়েকটা হয়তো ছিল, ধরলাম 100 পিস ছিল, সেখান থেকে আমি 4 পিস কিনে নিয়ে এসেছি। তার মানে কি এটা সীমিত আছে, তাই না? অঢেল নাই। এরপর যদি হস্তান্তরযোগ্য, আমি যদি চাই আমার এই দুইটা দ্রব্যই কিন্তু কাউকে দিয়ে দিতে পারি, তোমাদের মধ্যে কাউকে দিয়ে দিতে পারি, বা আমার কোনো ফ্রেন্ডকে দিতে পারি, বা আমার থেকে কেউ কিনেও নিতে পারে, তাহলে কি এটা হস্তান্তরযোগ্যতা আছে। এরপর যদি বলি বাহ্যিকতা, বাহ্যিকতা অবশ্যই আছে, এটা সবাই চোখে দেখতে পাচ্ছো, বাইরে থেকে দেখতে পাচ্ছো। তাহলে কি আমরা এমন যে গুণগুলো থাকলে, বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা অর্থনৈতিক সম্পদ বলে থাকবো। এরপরে আচ্ছা, এখন বলো তো, আমি মুছে দিচ্ছি, তোমাদেরকে আমি এখন একটা কোয়েশ্চেন করব, সেই কোয়েশ্চেনের অ্যানসার দিবে এবং তার সাথে সাথে আমি তোমাদের কিছু কমেন্ট করে নিব। আচ্ছা বলো তো, আমি যদি বলি এই যে পাওয়ার ব্যাংক, যেটা দিয়ে আমরা মোবাইল হয়তো চার্জ না থাকলে বাইরে নিয়ে যাই, এক্সট্রা চার্জ দিতে হেল্প করে, এই পাওয়ার ব্যাংকটা কি আমরা কি বলবো, অর্থনৈতিক সম্পদ বলা যায় নাকি বলা যায় না? দেখি এটার অ্যানসার দাও তো। আচ্ছা, অনেকে আছে, আকাশ জয়েন করেছে, সাজ্জাদ জয়েন করেছে, রাসেল হোসেন, তারপরে হচ্ছে সিফাত হাসান, নাকিব দেখছে, শুভ দেখছে। আচ্ছা অ্যানসার দিয়ে দাও তো তোমরা, আমি কিন্তু অ্যানসার ওয়েট করছি। এই যে তোমাদেরকে যেটা বলেছি, এই পাওয়ার ব্যাংক, এই পাওয়ার ব্যাংকে অর্থনৈতিক সম্পদ আমরা বলতে পারি? এর মধ্যে কি 4টি যে বৈশিষ্ট্য বলেছি ওই বৈশিষ্ট্য আছে? আচ্ছা, হারুন রশিদ অ্যানসার দিয়েছে হ্যাঁ আছে। তারপরে হচ্ছে আরিফ অ্যানসার দিয়েছে হ্যাঁ। তারপরে একজন লিখেছে, সৈকত লিখেছে আচ্ছা সেটাকে অর্থনৈতিক মূল্য নেই, সরকারি মেডিকেল কলেজে পড়ে ডাক্তার হলে কি সেবা দিতে হবে? আচ্ছা হ্যাঁ, আমি তোমার এটার এক্সপ্লেনেশন আছে অবশ্যই। একটা ডাক্তারের সেবা, যখন আমরা ডাক্তার যখন সেবা দিচ্ছে, সাপোজ ওই সেবাটা কি হচ্ছে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমি কিন্তু ডাক্তারের সেবাটা আমি কিনছি, তাই না? আমি ভিজিট দিচ্ছি বা আমার হসপিটালে টাকা পে করতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তখন ডাক্তারের সেবা কিন্তু তখন অর্থনৈতিক সম্পদ ধরা হয়। সেটা তোমাদের বইয়েও কিন্তু উল্লেখ করা আছে। সেসব পুঁজিবাদী অর্থনৈতিক যে ব্যবস্থা, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে এই যে এই জিনিসগুলো কিন্তু তখন অর্থনৈতিক সেবা হিসেবে বা এটা হিসেবে কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা হ্যাঁ, এটা সাব্বির লিখেছে বলা যায় কারণ এর উপযোগ আছে। আপু তোমাকে ওকে দেখে অনেক ধন্যবাদ। মেহরাব, তারপর যে নিলয় জয়েন করেছে নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা আমি আরো যদি সামনে আরো কিছু যদি পড়াই তখন আরো সহজ হয়ে যাবে, আমি আরো কিছু উদাহরণ দিব, আরো কিছু গুছিয়ে বলবো, তখন তোমাদের কিন্তু আরেকটু সহজ লাগবে জিনিসটা। এরপর আমরা দেখব আমাদের কি হয়ে গেল, অর্থনৈতিক সম্পদ এটা হয়ে গেল। এখন আমরা দেখব সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদের শ্রেণী বিভাগ।
আচ্ছা, সম্পদের শ্রেণী বিভাগ হচ্ছে, যদি দেখি তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। সেটা দেখছি আমরা প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ, তারপরে হচ্ছে মানবিক সম্পদ, মানবিক সম্পদ, তারপরে হচ্ছে উৎপাদিত সম্পদ। এখন দেখো, একজন যে প্রশ্ন করেছিল ডাক্তারের সেবা, সেই সম্পদের শ্রেণী, এখন এইটাতে আমি যদি এক্সপ্লেন করি তখন কিন্তু সেটা উত্তরটি বেরিয়ে আসবে। এখন আমি যদি বলি প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ মানে কি, আমরা প্রকৃতি থেকে যে সকল সম্পদ পেয়ে থাকি। যেমন আমরা যদি বলি প্রাকৃতিক সম্পদ কি, ভূমি, ভূমি, তারপর আর কি বলতে পারি, খনিজ সম্পদ, খনিজ সম্পদগুলো, এগুলো যেগুলো প্রকৃতি থেকে আমরা পেয়ে থাকি এবং এগুলো আমাদের মানুষের প্রয়োজন মেটায়। মানবিক সম্পদ কি, এখন যদি আমরা মানবিক সম্পদে আসি, যেমন প্রতিভা, কারো প্রতিভা, তারপর যদি বলি কারো দক্ষতা, এগুলো কিন্তু সব মানবিক সম্পদের মধ্যে পড়ে। তাহলে কি ডাক্তারের যে দক্ষতা বা ডাক্তারের যে সেবা, এটাও কিন্তু এখানে আমরা সম্পদের শ্রেণী বিভাগে এই যে আমরা বলতে পারি এটা একটা মানবিক সম্পদ। এরপর যদি দেখি উৎপাদিত সম্পদ, উৎপাদিত সম্পদ হচ্ছে প্রাকৃতিক আর এই যে মানবিক সম্পদ মিলে, প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে একটা নতুন সম্পদ তৈরি হয় সেটাকে বলা হচ্ছে উৎপাদিত সম্পদ। ধরে নাও হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, আর কি, আর একটা উদাহরণ কি দিতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে কলকারখানা, কলকারখানা। এখন দেখো, আমরা যদি ধরি যে শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, এখন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তৈরি করতে কি লাগে, একটা ভূমি বা জায়গা লাগে। তারপর যদি কলকারখানা তৈরি করতে ভূমি বা জায়গা লাগে, মানে প্রাকৃতিক সম্পদ লাগে। এখন যদি আবার দেখো মানবিক, সেখানে মানবিক সম্পদও কিন্তু কাজে লাগে, কোনো মানুষের প্রতিভা কাজে লাগে বা শ্রমটাকে কাজে লাগে। এই সব দুটি মিলিয়ে কি হয়, আমরা উৎপাদিত সম্পদ পেয়ে থাকি। এখন বলো তো, আমি এখন তোমাদেরকে একটা কোয়েশ্চেন করব, সেটার অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানিয়ে দাও, তাহলে বুঝতে পারবো যে তোমরা এটা বুঝতে পেরেছো। আমি যদি বলি যে ধরো তোমাদেরকে প্রশ্নটি যদি আমি করি, ধরো একজন ভিডিও এডিটর, ঠিক আছে, একজন ভিডিও এডিটরের দক্ষতা কি সম্পদ, বলতো কি সম্পদ, আমরা কি বলতে পারি বলতো, একজন ভিডিও এডিটরের দক্ষতা কি সম্পদ, আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও তো। আচ্ছা, চাঁদনি আমাদের সাথে জয়েন করেছে, দেখছে। তারপরে আচ্ছা, গোপাল রয় লিখেছে, ম্যাম আপনি লাইভে এসে সবাইকে যে দেন, এটা যদি এভরিডে দেন। আচ্ছা, আমি চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, যথাসম্ভব চেষ্টা করব ভালো করে ঠিকমতো তোমাদেরকে সহজ করে বোঝানো। আচ্ছা, বলে দাও তো, অ্যান্সারটা দাও। ভিডিও এডিটরের দক্ষতা এটা কি সম্পদ, আমরা যে বললাম প্রাকৃতিক, মানবিক, কি বলতে পারি আমরা, এটা কি ভিডিও, এটা কি বলতে পারি, মানবিক, মানবিক নাকি উৎপাদিত? একজন ভিডিও এডিটর যে ভিডিও এডিট করে, তার যে দক্ষতা, আমরা এটাকে কি সম্পদ বলবো বলো তো? এ হবে না বি হবে, মানবিক হবে নাকি উৎপাদিত হবে? আচ্ছা, আরিফ বলেছে যে মানবিক, ধন্যবাদ আরিফ। তারপরে কে, শাহাদাত বলেছে, শাওন বলেছে মানবিক, হ্যাঁ। তারপরে সৈকত মন্ডল বলেছে হ্যাঁ মানবিক। তোমাদের এ বি দিয়ে অ্যান্সার দিলেই হবে, এ হলে এ লিখবে, বি হলে বি লিখবে, ঠিক আছে? আচ্ছা, সাব্বির, সৈকত, শাওন, তোমাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, গোপাল রয় লিখেছে মানবিক, অনেকেই ঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, তোমরা তাহলে আমি বুঝতে পারলাম যে তোমরা আসলেই এটা সম্পদের শ্রেণীবিভাগটা ঠিকমতো বুঝতে পেরেছো। এই জিনিসগুলো কিন্তু আসলেই অনেক সহজ, আমরা যদি একটু নরমালি চিন্তা করি তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। এখন দেখো আমাদের তাহলে কি হলো,
অর্থনৈতিক সম্পদ হয়ে গেল, সম্পদের শ্রেণীবিভাগ দেখলাম আমরা। এখন আমরা দ্রব্য নিয়ে পড়ব। এখন দেখো দ্রব্য যদি দেখি, আমরা দ্রব্য সম্পর্কে যদি জানি, দ্রব্য এখন আমরা দেখব দ্রব্য। আমরা অনেক রকম দ্রব্য নিয়ে দেখব, যেগুলো হচ্ছে দ্রব্য কাকে বলে, তার মানে হচ্ছে অভাব মেটানোর ক্ষমতা। তার মানে কি, অভাব মেটানোর ক্ষমতা যার আছে, অভাব মেটানোর ক্ষমতা যে বস্তু বা যে জিনিসের মধ্যে আছে, যে বস্তু বা যে জিনিসের মধ্যে পাওয়া যায়, অভাব মেটানোর ক্ষমতা আছে, তাকে আমরা দ্রব্য বলবো। তার মানে কি, এটা অবশ্যই এই যে মার্কারটা কি অভাব মেটাচ্ছে না, আমি এটাতে লিখতে পারছি, আমার প্রয়োজনে আসছে, তাহলে এটাকে আমরা কি বলবো, অবশ্যই দ্রব্য বলবো। এখন আমরা কয়েক রকম দ্রব্য আমরা চলে যাই। ধরো কয়েক রকম দ্রব্য দেখি। ধরো আমি বললাম অবাধ লভ্য দ্রব্য, অবাধ লভ্য দ্রব্য। অবাধ লভ্য দ্রব্য কি, সেটা যেগুলো অনেক বেশি পাওয়া যায়, তাই না, অঢেল পাওয়া যায়, এমন কি যেগুলো হচ্ছে বিনামূল্যে পেতে পারবে, এটার জন্য তোমার কোনো অর্থ ব্যয় করতে হবে না। তেমন এগুলো কি বলতো, আলো বাতাস, তাই না, তুমি কিন্তু আলো বাতাস এগুলো কি প্রকৃতিতে অবাধ পাওয়া যায়, একদম বিনামূল্যে তুমি পেতে পারো। এরপরে চলে যাই পরেরটাতে, অর্থনৈতিক দ্রব্য। দেখো অর্থনৈতিক দ্রব্য, অর্থনৈতিক দ্রব্য হচ্ছে যেই দ্রব্যগুলো তুমি পাওয়ার জন্য কি করো, মূল্য বা কেনো, টাকা দিয়ে অর্থ দিয়ে কিন্তু ওই দ্রব্যগুলোকে তোমাকে কিনতে হবে, ওগুলোকে বলে অর্থনৈতিক দ্রব্য। যেমন কি হচ্ছে খাদ্য, বস্ত্র, বই, এগুলো ইত্যাদি, এগুলো কিন্তু কি করো, এগুলো কিন্তু কিনতে অর্থের প্রয়োজন হয়। এরপরটাতে আমরা চলে যাব, আমি এটা মুছে দেই, তারপরে আরো আছে, সেগুলো আমরা দেখব। যেমন আছে হচ্ছে, তারপরে এরপর আসি ভোগ্য দ্রব্য। ভোগ্য দ্রব্য, এখন দেখো যেমন ভোগ করলে, মানে যেগুলো তোমরা ইউজ করলে, ভোগ করলে সেই দ্রব্যগুলো নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, সেগুলোকে বলবো ভোগ্য দ্রব্য। যেমন কি হতে পারে বলতো, খাদ্য এগুলো, তারপরে আবার কি বলতে পারি, বস্ত্র, এই জিনিসগুলো কিন্তু একটা সময় কি ভোগ করার পর, ইউজ করার পর কিন্তু শেষ হয়ে যায়, তাই না। এখন দেখো ভোগ্য দ্রব্য আবার দুই রকমের, হ্যাঁ, যদি দেখি ভোগ্য দ্রব্য, আচ্ছা দুই রকমের, এটা যদি বলি কি, স্থায়ী ভোগ্য দ্রব্য, আরেকটা হচ্ছে অস্থায়ী ভোগ্য দ্রব্য। স্থায়ী ভোগ্য দ্রব্য আর হচ্ছে কি দেখতে পেলাম, অস্থায়ী ভোগ্য দ্রব্য। এখন দেখো স্থায়ী ভোগ্য দ্রব্য মানে কি, যে সকল ভোগ্য দ্রব্য অনেক দিন ধরে ইউজ করা যায়, অনেক দিন ধরে ব্যবহার করা যায়, অনেক সময় লাগে ক্ষয় হতে বা শেষ হতে, সেগুলোকে বলবো হচ্ছে এই স্থায়ী ভোগ্য দ্রব্য। যেমন কি ধরতে পারি, ফ্রিজ, তারপরে হচ্ছে গাড়ি, এগুলো কি স্থায়ী ভোগ্য দ্রব্য, তাই না, এগুলো কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করা যায়। এরপর যদি দেখি অস্থায়ী ভোগ্য দ্রব্য, তার মানে হচ্ছে সব অস্থায়ী ভোগ্য দ্রব্য যদি বলি, খাদ্য, বস্ত্র, এই অস্থায়ী ভোগ্য দ্রব্য হচ্ছে যে ভোগ্য, দেখো কথার সাথে কিন্তু কাজের মিল আছে। অস্থায়ী মানে কি, যে ভোগ্য দ্রব্যগুলো হয়তো একদম খুব একদিনে শেষ হয়ে যায়, বা অল্প সময় শেষ হয়ে যায়, বা অল্প কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়, সেগুলোকে বলবো অস্থায়ী ভোগ্য দ্রব্য। তাহলে সেগুলো কি, এমন খাদ্য কিন্তু তাড়াতাড়ি শেষ, তুমি যখন ভাত খেলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার অন্য খাবারও যদি বলো যেগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বস্ত্রও কিন্তু অস্থায়ী, কারণ অনেক দিন ধরে কিন্তু তুমি চাইলে ব্যবহার করতে পারবে না, যেমন গাড়ি বা ফ্রিজ ব্যবহার করতে পারো অনেক দিন। তাহলে আমরা কি দেখলাম, স্থায়ী ভোগ্য দ্রব্য আর অস্থায়ী ভোগ্য দ্রব্য। এখন আমি যদি বলি, ধরো আমি মুছে দিয়ে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এখন বলো তো
যে তোমরা কি বলতে পারবে যে স্থায়ী অস্থায়ী ভোগ্যদ্রব্যের কি একটা উদাহরণ দিতে পারবে? আমি তার আগে কয়েকটি কমেন্ট নিয়ে নিই। লিখেছে গোপাল রয় জয়েন করেছে, তারপরে আক্তার হোসেন জয়েন করেছে। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, মনে করো এই যে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই যে এই জিনিসটা একটা সাউন্ড বক্স, ঠিক আছে? এটা সাউন্ড বক্স, এটা আমরা কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারি, মোবাইলের সাথে ব্যবহার করতে পারি কি শব্দ শোনার জন্য। এখন বলো তো এই যে সাউন্ড বক্সটা আমরা দেখছি, সাউন্ড বক্স এটা কি স্থায়ী ভোগ্যদ্রব্য না অস্থায়ী? কি হবে বলো তো, এটা কি স্থায়ী নাকি অস্থায়ী? কি হবে এটা? এটা কি হয় বলো তো, এটা স্থায়ী ভোগ্যদ্রব্য না অস্থায়ী? মানে এটা কি তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যায় নাকি এটা অনেক দিন ধরে ব্যবহারযোগ্য? বলো তো কি হবে? অ্যানসার দিয়ে দাও। যেটা অ্যানসার যদি এ হয় তাহলে এ লিখো, অ্যানসার যদি বি হয় তাহলে তোমরা বি লিখো। আচ্ছা লিখেছে সাব্বির, লিখেছে স্থায়ী, তারপরে আরিফ লিখেছে, সৈকত লিখেছে স্থায়ী, অনেক অনেক ধন্যবাদ। এরপরে কেন স্থায়ী? স্থায়ী কেন? এটা হচ্ছে যারা স্থায়ী অ্যানসার দিয়েছো, যেমন সৈকত দিয়ে বলেছে, সাব্বির বলেছে, একদম ঠিক হয়েছে। স্থায়ী কারণ হচ্ছে এটা অনেকদিন ধরে ব্যবহার করা যায়। এরপরে আমরা দেখব, এরপর আরেক রকম দ্রব্যতে আমরা চলে যাব, সেটা হচ্ছে দেখো মধ্যবর্তী দ্রব্য। মধ্যবর্তী দ্রব্য। এখন মধ্যবর্তী দ্রব্য হচ্ছে দেখো সেগুলো কি, যেগুলো সরাসরি ভোগের জন্য ব্যবহার হয় না। সেটা তেমন কি, যদি দেখি ধরো হচ্ছে দেখলাম আমরা যদি বলি শরবত বা কেক, যদি বলি কেক, কেন এগুলো? তার মানে হচ্ছে এই চূড়ান্ত উৎপাদনে এগুলো নিঃশেষ হয়ে যায়। এখন দেখো কি মধ্যবর্তী দ্রব্য কি, শরবতের জন্য কি লাগে বলো? পানি লাগে যোগ চিনি লাগে, তাই না? আবার যদি কেকের কথা চিন্তা করো, কেকে কি লাগে? ডিম লাগে, দুধ লাগে, তারপরে হচ্ছে ময়দা লাগে, তাই না? ময়দা দরকার হয়, ইত্যাদি দরকার হয়। এখন দেখো এই যে কেকটা বানানো হয়েছে বা শরবত, এগুলো কিন্তু দেখো যে পানি আর চিনি মিলে কিন্তু কি হয়েছে, শরবত হয়েছে। এখন শরবতে কিন্তু চিনি খুঁজে পাবা না, চিনিটা কি হয় পানির সাথে গুলিয়ে যায়। এখন কেক যদি দেখো, ডিম দুধ আর ময়দা মিলে কি হয়, কেক হয়। এই যে এই দ্রব্যগুলো বানানোর জন্য যে এগুলো ব্যবহার করা হয়েছে, এই দ্রব্যগুলো, তো এগুলো কি বলা হয়, মধ্যবর্তী দ্রব্য। মধ্যবর্তী দ্রব্য হচ্ছে কি চূড়ান্ত যে দ্রব্যটা, এই চূড়ান্ত দ্রব্যটা উৎপাদনে কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায় না। এগুলো এটা হওয়ার পর কি, এগুলো যখন বানানো হয় তখন এই দ্রব্যগুলো কিন্তু তখন আর কি দেখা যায় না বা নিঃশেষ হয়ে যায়, এগুলো দিয়ে এটা বানাতে হয়। এরপরে দেখবো আমরা আরেকটা দ্রব্যে চলে যাব, আরেক রকম দ্রব্যে। আমরা যদি আরেক রকম দ্রব্য দেখি, সেটা হচ্ছে এরপরে চলে যাবো হচ্ছে চূড়ান্ত দ্রব্য। চূড়ান্ত দ্রব্য যেমন হচ্ছে যে সকল দ্রব্য সরাসরি ভোগে ব্যবহৃত হয় সেগুলোকে বলে চূড়ান্ত দ্রব্য। এমন কি হতে পারে বলতো? এমন হতে পারে হচ্ছে পাউরুটি, তাই না? আবার বলেছি কি কেক হতে পারে, তাই না? এই যে দেখো চূড়ান্ত দ্রব্য মানে কি, এই যে দেখো পাউরুটিটা বানানো হলো অনেক কিছু না, ময়দা দিয়ে বানানো হয়েছে, ডিম দিয়ে বানানো হয়েছে, কেকেও কিন্তু তাই। তাহলে কি এটা কি চূড়ান্ত দ্রব্য না? একদম এই ফাইনাল হয়ে গিয়েছে না এই দ্রব্যটা, প্রোডাক্টটা। যে দ্রব্যগুলো ব্যবহার করা হয়েছে এই দ্রব্য দুটা বানানোর জন্য, সেটা কি এটা চূড়ান্ত দ্রব্যটা কি খাবারের জন্য ব্যবহৃত হয় না? তাহলে এটাকে কি বলবো আমরা, চূড়ান্ত দ্রব্য, মানে সরাসরি ভোগের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এরপর আমরা দেখব হচ্ছে মূলধনী দ্রব্য। মূলধনী দ্রব্য হচ্ছে
হচ্ছে যে সকল উৎপাদিত দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে, মানে এমন একটা দ্রব্য যা অন্য আরেকটা নতুন দ্রব্য উৎপাদনে সাহায্য করবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে মূলধনী দ্রব্য। যেমন মূলধনী দ্রব্য কি হতে পারে, ধরো কারখানা, ধরে নিলাম কারখানা। কারখানা কেন মূলধনী দ্রব্য? কারণ হচ্ছে এই কারখানায় কিন্তু, ধরো পোশাকের কারখানা ধরলাম, এই পোশাক কারখানায় কি হয়, প্রতিনিয়ত নতুন নতুন পোশাক বা নতুন নতুন পণ্য তৈরি হয়, তাই না? এই জন্য কি বলে, এই যে কারখানা কি বলে, মূলধনী দ্রব্য। এটা এর মাধ্যমে আরো নতুন নতুন দ্রব্য তৈরি করা যায়। এরপরে আমরা দেখব আমাদের দ্রব্য হয়ে গেছে, এখন আমরা দেখব হচ্ছে জানবো পণ্য কি। পণ্য মানে হচ্ছে প্রোডাক্ট। দেখ এখন হচ্ছে এটা হচ্ছে যে সকল দ্রব্য এটা হচ্ছে দ্রব্য ও অবস্তুগত সেবা, তাই না? এটা দ্রব্য বলবো আবার অবস্তুগত সেবাও বলবো। যেটা কি আছে, উপযোগ আছে, আবার যদি বলি এবং উপযোগ এবং এটাকে বিক্রি করা যায়, তার মানে হচ্ছে বিক্রয় যোগ্য। উপযোগ আছে, বিক্রয় করা যায়, এগুলো হচ্ছে পণ্য বলবো। তার মানে হচ্ছে একটা প্রোডাক্ট হতে হবে যেটা তুমি অর্থ দিয়ে কিনতে পারো, এরকম প্রোডাক্ট হতে হবে যেটা কিনতে অর্থ ব্যয় করতে হয়। এবং এটা হচ্ছে অবস্তুগত সেবা, যেমন বলেছি ডাক্তারের সেবা, নার্সের সেবা ইত্যাদি। এই উপযোগ আছে, তার মানে তোমার অভাব মিটাবে এবং সেটা বিক্রি করা যাবে, মানে সেটা বিক্রি করলে অর্থ উপার্জন করা যাবে, এমন জিনিসকে বলবো হচ্ছে আমরা কি বলবো, পণ্য। এমন জিনিসকে বলবো পণ্য। আবার দেখো একটা কথা আমি এখানে লিখে দেই, সকল দ্রব্য কি, সকল দ্রব্য পণ্য নয়, ঠিক আছে? কিন্তু সকল অর্থনৈতিক দ্রব্যই পণ্য। এই কথাটা তোমরা দেখো যে এই সেবার ক্ষেত্রেও তাই, পণ্যের ক্ষেত্রেও তাই। কেন বলেছি, দেখো সকল দ্রব্য পণ্য নয়, কিন্তু সকল অর্থনৈতিক দ্রব্যই পণ্য। কেন? এমন অনেক হয়তো যে দ্রব্যগুলো তুমি হয়তো অর্থের দরকার হয় না বা অর্থ দিয়ে কেনার দরকার হয় না, সেগুলোকে পণ্য বলবো না, কিন্তু সকল অর্থনৈতিক দ্রব্যই পণ্য। কেন অর্থনৈতিক দ্রব্য কোনগুলো? যেগুলো আমাদের কিনতে অর্থ ব্যয় করতে হয়। তাহলে আমরা কি পণ্য সম্পর্কে জানতে পারলাম। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরও কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দাও। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে আমার, যদি বলি বিস্কুট কি দ্রব্য বলো তো? বিস্কুট কি দ্রব্য? যদি বলি এ নাম্বার, যদি বলি এটা কি অস্থায়ী দ্রব্য? অস্থায়ী। বি নাম্বার হচ্ছে চূড়ান্ত দ্রব্য এটা, নাকি কি হবে? এ এন বি দুইটাই কি হবে বলো তো? এটার উত্তরটা, বিস্কুট কি দ্রব্য বলো তো? তোমরা কেউ দ্রব্য নিয়ে জেনেছো? নাদিয়া সুলতানা, আতিক, সৌরভ অ্যান্সার দিয়েছে, রুদ্রনীল মন্ডল জয়েন করেছে আমাদের সাথে। আচ্ছা, বিস্কুট কি দ্রব্য তাহলে? অস্থায়ী নাকি চূড়ান্ত দ্রব্য? এটা আমাকে জানিয়ে দাও তো। এ অস্থায়ী, চূড়ান্ত, নাকি এ এবং বি দুইটাই হবে? আচ্ছা, দ্রব্যের চাহিদা ও দ্রব্যের মূল্যের মধ্যে গ্রাফটা কেমন হবে? হ্যাঁ অবশ্যই, এই যে চাহিদা, এটার মধ্যে আমি তো নেক্সট চ্যাপ্টারে তোমাদেরকে নেক্সট ক্লাসে এটা বুঝিয়ে দিব। সৈকত বলো তো কি হবে এটা, এ বি না সি? আচ্ছা, সৈকত বলেছে বি, চূড়ান্ত।
দেখি আর কে কে বলতে পারে। তারপর হচ্ছে আসিফ উত্তর দিয়েছে, সাকিন বলেছে বি, সাব্বির বলেছে চূড়ান্ত। চিন্তা করে দেখো তো, আমরা কিন্তু আরিয়ান আরিফ বলেছে এ বি। আচ্ছা দেখো তো কি বলেছিলাম যে বিস্কুট কি দ্রব্য? অস্থায়ী দ্রব্য কোনগুলো বলো তো? অস্থায়ী দ্রব্য কি? যেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নিঃশেষ হয়ে যায়, একদিন বা অল্প সময়ের মধ্যে বা একদমই অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলা যায় বা ভোগ করে ফেলা যায়, সেগুলোকে কি হবে? হ্যাঁ, অনেকেই ঠিক উত্তর দিয়েছে। আচ্ছা, যারা একটা উত্তর দিয়েছে স্থায়ী অস্থায়ী বলেছে, তারাও আমি সেটার এক্সপ্লেইন দিয়ে দিচ্ছি। দেখো, অস্থায়ী দ্রব্য কি? অস্থায়ী দ্রব্য কি? যেগুলো হচ্ছে অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। বা চূড়ান্ত দ্রব্য কি? যেগুলো কি, যে জিনিসগুলো একদম চূড়ান্ত যে দ্রব্যটা আমরা ভোগ করি। তাহলে বিস্কুট চূড়ান্ত দ্রব্য না, এবং বিস্কুট অস্থায়ী দ্রব্য না। চূড়ান্ত দ্রব্য কেন? কারণ বিস্কুট বানাতে কিন্তু অন্য অনেক জিনিসের প্রয়োজন হয়, ময়দার প্রয়োজন হয়, তারপর হচ্ছে ডিমের প্রয়োজন হয়, এইসব জিনিসের প্রয়োজন হয় না। তাহলে কি এটা চূড়ান্ত দ্রব্য না? তাহলে আমরা বলতে পারি না এ এবং বি দুইটাই। এই জন্য আমরা এটাকে কি বলবো? এটা একটা অস্থায়ী দ্রব্য, চূড়ান্ত দ্রব্য। তাহলে অ্যান্সার কি হবে? সি। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে দ্রব্য নিয়ে আমরা দেখলাম, অর্থনৈতিক সম্পদ, সম্পদের শ্রেণী বিভাগ দেখলাম। আমাদের সাথে কে কে আর নতুন জয়েন করেছে দেখে ফেলি আমরা। আচ্ছা, তৌহিদ হৃদয় নতুন জয়েন করেছে। এখন আমরা দেখব হচ্ছে সুযোগ ব্যয় ও চয়ন। সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় ও চয়ন। এখন দেখো, সুযোগ ব্যয় হচ্ছে ইংলিশে বলা হয় হচ্ছে অপরচুনিটি, অপরচুনিটি কস্ট। আর চয়ন হচ্ছে, চয়ন মানে হচ্ছে চয়েস, চয়ন মানে হচ্ছে চয়েস। এখন দেখো, এই সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট, এই টপিকটা কিন্তু আমাদের সব সময় যারা অর্থনীতিতে সামনে পড়বে, বা তোমরা আরো যদি কেউ অর্থনীতিতে অনার্স মাস্টার্স করতে যাও, তখন কিন্তু এই অপরচুনিটি কস্টটা সব সময় লাগবে। তোমরা যদি এখন এটা ভালো করে বুঝে নাও, তোমাদের কাছে কিন্তু তখন সব সময় এটা অনেক সহজ মনে হয়ে যাবে, এবং এটা একটা অনেক মজার টপিক। আচ্ছা, এখন দেখো, সেটা হচ্ছে সুযোগ ব্যয়টা কি? আমরা কোনো জিনিস পাওয়ার জন্য যখন আরেকটা জিনিস ত্যাগ করি বা বাদ দেই সেটাকে, তখন ওটাকে বলা হয় হচ্ছে সুযোগ ব্যয়। কোনটাকে? ত্যাগকৃত যেই জিনিসটা বা দ্রব্যটা আমরা বাদ দেই, ওটাকে বলা হয় সেটা কি? সুযোগ ব্যয়। যেমন ধরো, আমি এখন এটাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি। এখন সুযোগ ব্যয়ের যদি একটা উদাহরণ দেই, মনে করো আমি এখন কি করছি? লাইভ ক্লাস নিচ্ছি, তাই না? এখন লাইভ ক্লাসও আমি তোমাদেরকে নিতে পারতাম, বা এই লাইভ ক্লাস নেওয়ার সময় কি করতে পারতাম? আমি ঘুমাতে পারতাম, তাই না? কিন্তু আমি কি আমার ঘুম বাদ দিয়ে লাইভ ক্লাস নিচ্ছি, তাই না? তাহলে এই লাইভ ক্লাসের সুযোগ ব্যয় কোনটা? ঘুম না? এখন আবার যদি আমি ঘুমাতাম, তাহলে কিন্তু আমি লাইভ ক্লাস নিতে পারতাম না। তাহলে এই যদি আমি ঘুমাতাম, তাহলে কি হতো? ঘুমের সুযোগ ব্যয় কি হতো বা অপরচুনিটি কস্ট? লাইভ ক্লাস। তার মানে কি, লাইভ ক্লাসের যে কস্টটা আমার লাইভ ক্লাস নেওয়ার জন্য যেটা ত্যাগ করতে হচ্ছে, সেটাই হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। মনে আছে তোমাদের, আমি একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখিয়েছিলাম যে পানি আর আইসক্রিমের মধ্যে, মনে আছে? পানি আর আইসক্রিম, আইসক্রিমের মধ্যে। এখন দেখো, পানি আর আইসক্রিমের মধ্যে বলেছিলাম যে আমি যদি পানিটা খাই তাহলে আমাকে আইসক্রিম খাওয়া বাদ দিতে হবে, আবার আইসক্রিম খেলে পানি খাওয়া বাদ দিতে হবে। এখন দেখো, কেন আইসক্রিমটা আমি যদি এখন পানি চুজ করি, তাহলে কেন আমি পানি খাবো? কারণ আমার এখন যদি পিপাসা পায়, ওই মুহূর্তে কিন্তু আমার পিপাসার জন্য আমার অভাব মিটাবে কি? পানি, তাই না? এখন আমি এই পানি, তখন কিন্তু আমি আইসক্রিমটা খাওয়া বাদ দিয়ে দিব। এখন দেখো, এই অপরচুনিটি কস্ট থেকে আমরা কি বের করতে পারি? এই চয়েসটা বের করতে পারি, বা চয়ন। চয়নটা কি? দেখো, চয়ন হচ্ছে কোনো কিছু সিলেক্ট বা বাছাই, সিলেক্ট বা বাছাই করা চয়ন।
এখন দেখো এই যে দুইটা জিনিস বা দুইটা কাজের মধ্যে আমি কিন্তু একটাকে বাছাই করে নিয়েছি, তাই না? লাইভ ক্লাস নেওয়াটাকে বাছাই করে দিয়েছি। ধরো লাইভ ক্লাসে ক্লাস নিচ্ছি, তারপর এখানে বলেছি কি আমি পানি খাওয়াটাকে বাছাই করে নিয়েছি। এই যে দুইটা জিনিসের মধ্যে কোনটাকে আমি বাদ দিব আর কোনটাকে আমি নিব বাছাই করে, সেটাই কিন্তু আমার চয়েস বা চয়ন। সেটাকে আমি সিলেক্ট করছি। কিসের ভিত্তিতে সিলেক্ট করছি? আমার প্রয়োজনীয়তার ভিত্তিতে। যেমন আমার কোনটা আমার আমার অভাব মেটাবে এটা। যেমন লাইভ ক্লাসের কথা যদি চিন্তা করি, লাইভ ক্লাস হলে কি হচ্ছে, আমার অর্থ আয় হচ্ছে, তাই না? আমি আয় করতে পারছি। সেটা ঘুমালে কিন্তু সেই আমার আয়টা হতো না। তাহলে আমি চিন্তা কি করলাম, তেমন যে লাইভ ক্লাস নেওয়াটা আমার জন্য কি ভালো, আমার জন্য কি অর্থ আয় হচ্ছে, সেই ক্ষেত্রে আমি কি করছি, লাইভ ক্লাসটাকে সিলেক্ট করছি। প্রতিনিয়ত কিন্তু মানুষ তার জীবনে এই ধরনের কি করে থাকে, এই যে সুযোগ ব্যয় আর চয়ন কিন্তু নিজের অজান্তেই বা যারা জানে এই জিনিসগুলো কিন্তু ঘটে থাকে বা করে থাকে। এখন তোমরা কি সবাই সুযোগ ব্যয় আর চয়ন ঠিক মতো বুঝতে পেরেছো? কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে আমাকে এখনই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, সৈকত লিখেছে কে কে জয়েন করেছে আমাকে একটু জানিয়ে দাও। আর হচ্ছে তোমরা যদি কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু যে কোনো প্রশ্ন করতে পারো। আমি কিন্তু উত্তর ক্লাসের মধ্যেও দিয়ে দিব, এবং পরে যদি আমি যে কমেন্টগুলো দেখি তখন কিন্তু তোমাদের ওই কমেন্টের আমি অ্যান্সার অবশ্যই দিয়ে দিব। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে, এরপর আমরা চলে যাই পরের টপিকে। সেটা হচ্ছে আমরা সুযোগ ব্যয় ও চয়ন দেখেছি। এখন আমরা দেখব হচ্ছে আয়, সঞ্চয় ও বিনিয়োগ। এখন আমরা দেখব আয়, সঞ্চয় ও বিনিয়োগ। আয়, সঞ্চয় ও বিনিয়োগ। আচ্ছা, প্রথমে দেখি হচ্ছে আয়। আয় কি বলতো? আয় হচ্ছে, মনে করো মানুষ কোনো একটা নির্দিষ্ট সময় যে অর্থটা পায়, কেন পায়? মনে করো উৎপাদনের কোনো উপকরণ ব্যবহারের জন্য যে উপকরণটির মালিক যে নির্দিষ্ট সময় অর্থ পায়, সেটা তার আয় হয়। ধরে নাও কেউ হয়তো কোথাও চাকরি করছে, কোনো অফিসে যাচ্ছে, বা কেউ কৃষিকাজ করছে, শ্রমিকেরা শ্রম দিচ্ছে, তখন তারা কি করছে, তাদের এই শ্রমের বিনিময়ে তারা কি পাচ্ছে। আচ্ছা, আজান দিয়েছে, আমরা একটু 5 মিনিট বিরতি নেই, তারপরে শেষ হলে ক্লাসটি করব।
আচ্ছা, আজান শেষ হয়ে গেছে। এখন দেখো যেটা বলছিলাম, উৎপাদনের উপকরণ ব্যবহারের জন্য, উৎপাদনের উপকরণ, তাই না? উৎপাদনের উপকরণ এই ব্যবহারের জন্য যে মানুষ কি অর্থ, এই যে উৎপাদনের উপকরণগুলো আমরা কি কি জানি বলতো? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলো কি উৎপাদনের উপকরণ। এখন দেখো এই উৎপাদনের উপকরণ ব্যবহারের জন্য মালিক কি করে? তার যে এই যে উপকরণের মালিক, তাই না, একটি নির্দিষ্ট সময়ে মালিক কি করে? নির্দিষ্ট সময় কি পায়? অর্থ পায়, তাই না? এটা কি তার কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে আয়। এখন দেখো এই জন্য কি শ্রমিক কি পায়? শ্রমিক তার শ্রমের জন্য কি পায়? শ্রমের জন্য যে মজুরি পায় সেই মজুরিটা হচ্ছে তার আয়। এরপরে দেখো জমির জন্য কি পায়? জমির জন্য কি পায়? খাজনা আয় হয়, তাই না? এরপর যদি দেখি উদ্যোক্তা, তারপর যদি দেখি অর্থ যদি কোনো ধার নাও, অর্থ যদি ধার নাও তাহলে কি দিতে হবে? কোনো ব্যক্তি থেকে যদি অর্থ ধার নাও, তোমার কোনো বন্ধুর থেকে বা কোনো পরিচিত কারো থেকে যদি তুমি অর্থ ধার নাও বা ব্যাংক থেকেও যদি অর্থ ধার নাও, তখন কি করতে হবে? তার জন্য সুদ দিতে হবে। সেটা তার সেই ব্যাংকের বা সেই ব্যক্তির জন্য আয়। শ্রম কি? শ্রমের কি? শ্রমিকরা শ্রম দিয়ে কি পাচ্ছে? মজুরি পাচ্ছে না, এটা তাদের আয় না? তাহলে আমরা দেখতে পেরেছো। আবার দেখো কোনো উদ্যোক্তা তার প্রয়োজনীয় যে খরচ মিটিয়ে তার ব্যবসায় যে মূলধনটা কাজে লাগিয়ে, অর্থটা কাজে লাগিয়ে, ওই ধর 1 লাখ টাকা কাজে লাগালো, ঠিক আছে, ব্যবসায় খাতে কাজে লাগালো। এখন এই 1 লাখ টাকা রেখে যেই লাভ সে তার ব্যবসা করে 1 লাখ টাকার বেশি অতিরিক্ত যে লাভটি করেছে, সেটা কিন্তু তার জন্য কি? মুনাফা। সেটা তার জন্য কি? আমরা যদি দেখি সেটা কি বলতে পারি আমরা? মুনাফা। তার মানে হচ্ছে এটা তার লভ্যাংশ। তারপর আমরা আয় দেখলাম। এখন আমরা চলে যাব হচ্ছে সঞ্চয়। যদি সঞ্চয় দেখি, সঞ্চয় যদি ক্ষেত্রে বলি, আমরা একটা ইকুয়েশন দেখবো আমরা, S = y - c, যেখানে y হচ্ছে c এর থেকে বড়। এখন যদি দেখো তোমরা এই S টা কি? S টা হচ্ছে সঞ্চয় বা সেভিংস। এটা কি বলতে পারি আমরা? সেভিংস। আর y টা কি? y টা হচ্ছে আয়। আয় হচ্ছে কি? ইনকাম। আয় মানে হচ্ছে ইনকাম। আর এই c টা কি? আমরা c টা দেখতে পারি হচ্ছে ভোগ ব্যয়। ভোগ ব্যয়, ঠিক আছে, বা ইনভেস্টমেন্টও বলা যায়, ইনভেস্টমেন্ট। এখন দেখো মানুষ কি করে? আয় করে। আয় করে কেন? সঞ্চয়, ভোগ করার জন্য, তাই না? আচ্ছা, এখন দেখো মনে করো একজন ব্যক্তির বেতন হচ্ছে, মান্থলি বেতন বা মাসিক আয় হচ্ছে ধরো 30,000 টাকা, ঠিক আছে। এখন দেখো একজন ব্যক্তির মাসিক আয় হচ্ছে 30,000 টাকা। এখন দেখো যদি সে নিশ্চয়ই এই 30,000 টাকা থেকে তার মান্থলি কিছু খরচ করবে, মাসিক কিছু খরচ আছে তার, হয়তো সে ঘরের ভাড়া দিতে পারে বা সে তার বাড়ি ভাড়া দিতে পারে, অথবা সে দ্রব্য সামগ্রী কিনতে পারে, বাসার জন্য প্রয়োজনীয় দ্রব্য বা সন্তানের লেখাপড়ার খরচে ব্যয় করতে পারে, আর অন্যান্য কাজে ব্যয় করতে পারে। এবং দেখা যায় সে হয়তো এই টাকার কিছু অংশ বা এখান থেকে হয়তো 5,000 টাকা সে কি করছে? সঞ্চয় করছে বা সেভিংস করছে, তাই না? এখন দেখো এটা দিয়ে আমরা কি বুঝছি? সবসময় সঞ্চয়, যেটা সঞ্চয় কি হবে? আয় মাইনাস হচ্ছে ব্যয়, মানে ভোগ ব্যয়। তার মানে হচ্ছে কি ইনকাম থেকে কিন্তু সবসময় কি হবে? ইনকামটা বেশি হবে ব্যয়ের থেকে। তার মানে দেখো এখানে কি লিখেছে? ওয়াই কি ভোগ ব্যয়ের থেকে বেশি না বা বড় না? কারণ হচ্ছে যেটুকু আয় করে অবশ্যই আয়টা বেশি। 30,000 টাকা যদি আয় করে নিশ্চয়ই ব্যয় 30,000 টাকা ব্যয় করে ফেলবে না,
নিশ্চয়ই 30,000 টাকা থেকে কি করবে, কম ব্যয় করবে। এই জন্য এটাকে কি বলেছে, ওয়াই সি এর থেকে বড়। এখন দেখো ব্যক্তির সঞ্চয় কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা কি? এখন দেখো ব্যক্তির সঞ্চয় কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, সেই জিনিসগুলো হচ্ছে আয়ের পরিমাণ, তারপরে হচ্ছে পারিবারিক দায়িত্ববোধ, তারপর যদি দেখি দূরদৃষ্টি, এরপর যদি দেখি সামাজিক নিরাপত্তা। এখন দেখো একটা সঞ্চয় যদি বলি, দেখো আয়ের পরিমাণের উপরে নির্ভর করে, তার মানে হচ্ছে সে কতটুকু আয় করবে তার উপরে সেটা তার উপরে কি, তার সেভিংসটা ডিপেন্ড করে। আয়ের উপরে, আয় যত বেশি হয়তো তার সেভিংসটা একটু বেশি করবে। এবং পারিবারিক দায়িত্ববোধের উপরে নির্ভর করে। পারিবারিক দায়িত্ববোধ মানে কি, অনেকের হয়তো নিজেদের পরিবারে কি থাকে, অনেক দায়িত্ব থাকে পরিবারের, তখন সেই তার খরচ বহন করতে হয় এমন কিছু। দূরদৃষ্টি তার মানে ভবিষ্যতের কথা চিন্তা করে, সে তার সন্তানের জন্য হতে পারে, বাবা মার জন্য হতে পারে, নিজের জন্য হতে পারে, টাকা কি করবে, সেভ করবে, সেভিংসে সঞ্চয় করবে। সামাজিক নিরাপত্তা, এখন সে চিন্তা করে সমাজে নানান রকম, অনেক সময় হয়তো তার সমাজে নিরাপত্তা, হয়তো তার ভবিষ্যতে চিকিৎসার কাজের কথা চিন্তা করে, বা ডাক্তার দেখাবে, চিকিৎসার খরচের কথা চিন্তা করে, তার সন্তান বাবা মা এই খরচের কথা চিন্তা করে কি করবে, সামাজিক নিরাপত্তা চিন্তা করবে, তখন কি করবে, সঞ্চয় এই কারণে করে থাকে। তাহলে আমরা দেখলাম এই 4টি কারণে মানুষ কি করে, সঞ্চয় করে থাকে। এখন দেখব হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে মানুষ কি করে, আয় থেকে কি করে, আয় থেকেই তো মানুষ সঞ্চয় করে, তাই না? আয় থেকে সঞ্চয় করে। এখন এই সঞ্চিত অর্থ পরবর্তীতে কি করে, ব্যয় করার জন্য সে রেখে দেয় না, যে পরবর্তী চিন্তা করে যে সঞ্চিত অর্থটা পরবর্তীতে আমি আমার কোনো ব্যবসা বা কোনো কাজে আমি লাগাতে পারি। যেমন হচ্ছে ধরলাম যে একটা লোক হচ্ছে গার্মেন্টস মালিক, ঠিক আছে, তার একটি কাপড়ের ব্যবসা আছে, ঠিক আছে। তার যে কাপড়ের বিজনেস বা ব্যবসা, সে কি চিন্তা করবে, সে যে সঞ্চয় করেছে, এই সঞ্চয় যে আছে, তার যে কাপড় সেল হয়েছে তার গার্মেন্টস থেকে, সেইটা যে লভ্যাংশ বা তার যে সঞ্চয় যদি সে এখানে আরো কাপড় উৎপাদনের ক্ষেত্রে যদি ব্যয় করে, তখন সেটাকে কি বলে, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, বিনিয়োগ বা কি বলতে পারি, ইনভেস্টমেন্ট। এখন দেখো আমি তোমাদেরকে এখন একটা কোয়েশ্চেন করব, তোমরা আমাকে এটা উত্তরটা জানিয়ে দিবে। যদি বলি শ্রমের প্রাপ্ত আয় কি, শ্রমের প্রাপ্ত আয় কি হবে, শ্রমের প্রাপ্ত আয় কি? এ নাম্বার মজুরি, নাকি বি নাম্বার পুঁজি? বলতো কি হবে, শ্রমের প্রাপ্ত আয় কি হবে, এ নাম্বার মজুরি না বি নাম্বার পুঁজি? বলতো আমাকে একটু জানিয়ে দাও তো তোমরা। আচ্ছা, আক্তার হোসেন জয়েন করেছে। হ্যাঁ, শ্রমের প্রাপ্ত আয় কি, অ্যান্সার এ, মানে শ্রম থেকে কেউ কারো শ্রমের বিনিময়ে কি পায়, মজুরি পায়, না সেটাকে যে প্রাপ্ত আয়টাকে সেটাকে পুঁজি বলবো? বলতো যদি অ্যান্সার এ হয় তাহলে এ লিখবে। আচ্ছা, নাদিয়া সুলতানা অ্যান্সার দিয়েছে এ, ধন্যবাদ। সাকিন আহমেদ উত্তর দিয়েছে এ। সাব্বির বলেছে মজুরি। সাকিন আহমেদ রবিন বলেছে এ।
এ বলেছে, অনেকেই বলেছে এ। হ্যাঁ ধন্যবাদ নাদিয়া, সাকিন, সাব্বির, তারপরে আক্তার হোসেন, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। তাহলে শ্রমের থেকে প্রাপ্ত আয়কে আমরা কি বলবো? মজুরি। এখন আমরা আমাদের কি হয়ে গেল এই টপিকটা, আয়, সঞ্চয়, বিনিয়োগ আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব এটা, দেখব অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক কার্যাবলী। এখন দেখো অর্থনৈতিক কার্যাবলী। এখন অর্থনৈতিক কার্যাবলী কোনগুলা বলো তো? মানুষ জীবিকা নির্বাহের জন্য, তার মানে জীবন ধারণের জন্য যে সকল কি কাজ করে থাকে, সেই সকল কাজের বিনিময়ে কি অর্থ উপার্জন করে থাকে, সেগুলোকে কি বলবো আমরা? অর্থনৈতিক কার্যাবলী। যেমন আমরা বলি, ধরো কৃষক, ডাক্তার, তারপর যদি বলি শ্রমিক, তাই না? এখন দেখো কৃষকরা কি করে? কৃষি কাজ করে না? কৃষি কাজ করে। ডাক্তাররা কি করে? ডাক্তাররা কি করে? রোগীদের চিকিৎসা করে। শ্রমিকরা কি করে বলো তো? শ্রমিকরা কি করে? কারখানায় কি করে? কারখানায় কাজ করে। এই যে এই সকল কাজ তারা এরপরে কি করে? ডাক্তার রোগীদের চিকিৎসা করে, কৃষকরা কৃষি কাজ করে, শ্রমিকরা কলকারখানায় কাজ করে। এরা কি করে? এই ধরনের এই কাজগুলো করে তারা জীবিকা নির্বাহ করে বা অর্থ উপার্জন করে। এটাকে আমরা কি বলতে পারি? অর্থনৈতিক কার্যাবলী। এখন দেখো অর্থনৈতিক কার্যাবলী আমরা দেখলাম। এখন আমরা দেখব অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক কার্যাবলী পরে কি দেখব? অর্থনৈতিক কার্যাবলী। এখন দেখো এরপরে চলে যাব হচ্ছে অর্থনৈতিক কি কার্যাবলী। তার মানে হচ্ছে যে সকল কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জন হয় না, মানে তুমি ওই সকল কর্মকাণ্ড দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করতে পারবে না, সেই ধরনের কার্যাবলী কি বলে? অর্থনৈতিক কার্যাবলী। মানে তারা অর্থনৈতিক কার্যাবলী না। এমন যদি বলি, যেমন কি বলতে পারি? যেমন পিতামাতা কি করে? পিতামাতা কি করে? সন্তান পালন, তাই না? সন্তান, মনে করো সন্তান পালন। তারপরে যদি দেখি যে তুমি শখ করে খেলাধুলা। এখন দেখো পিতামাতা যে তাদের সন্তান লালন পালন করে, তার জন্য কিন্তু পিতামাতা অর্থ উপার্জন করছে না, এবং শখের বসে তুমি যখন খেলাধুলা করবে সেটাও কিন্তু তুমি অর্থ উপার্জন করছো না। তো সেটাকে কি বলবো আমরা? অর্থনৈতিক কার্যাবলী। তাহলে আমরা দেখে ফেললাম অর্থনৈতিক আর অর্থনৈতিক কার্যাবলী। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, বলতো এটা কি হবে? শিক্ষকের পাঠদান। এটা কি হবে বলতো? অর্থনৈতিক কার্যাবলী নাকি অর্থনৈতিক কার্যাবলী? কোনটা হবে বলতো? এ হবে না বি হবে? অর্থনৈতিক কার্যাবলী কোনটা হবে বলতো? তোমরা উত্তর দিয়ে দাও। তোমাদের কিছু কমেন্ট আমি এখনই দেখে নিচ্ছি। আচ্ছা, তোমরা তাহলে উত্তর দিয়ে দাও। শিক্ষকের পাঠদান অর্থনৈতিক কার্যাবলী। শিক্ষক যে পড়ান সেটা কি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ে না অর্থনৈতিক? আচ্ছা, সাকিন কিন্তু অ্যানসার দিয়েছে। সাকিন কিন্তু সবগুলোতেই অ্যানসার দিচ্ছে, পার্টিসিপেট করছে। অনেক অনেক ধন্যবাদ সাকিন। তারপরে হচ্ছে আরিফ উত্তর দিয়েছে এ, আর অনেক উত্তর দিচ্ছে। আক্তার হোসেন উত্তর দিয়েছে এ। নাদিয়া সুলতানা, ধন্যবাদ নাদিয়া। সাকিন, আক্তার, নাদিয়া, তোমাদের তিনজনকে অনেক ধন্যবাদ। তোমরা তিনজনই সঠিক উত্তর দিয়েছো। আর কি কেউ যদি উত্তর দিতে চাও কিন্তু তোমরা
জানিয়ে দিতে পারো যে শিক্ষকের পাঠদান কি অর্থনৈতিক নাকি অর্থনৈতিক কার্যাবলী। তাহলে আমরা উত্তরটা লিখে দেই, বলে দেই শিক্ষকের পাঠদান হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। কারণ কি শিক্ষক হয় তার কি করছে, শিক্ষক ছাত্রছাত্রীদের পড়াচ্ছে বা পাঠদান করছে, সেটা করে তার কি জীবিকা নির্ধারণ করছে বা আয় করছে, তাই না? সেই ক্ষেত্রে এই জন্য এটা অর্থনৈতিক। এমডি সোহান হাওলাদারও বলেছে এ হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই বাংলাদেশের অর্থনৈতিক, আমরা অর্থনৈতিক কার্যাবলী দেখলাম। আমরা এখন শেষ পয়েন্টটি দেখব, আমাদের ক্লাসের শেষ অংশে আমরা চলে আসছি, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী। আমরা চলে আসছি বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী। এটা আমাদের হচ্ছে শেষ, যেমন এটা করলে আমাদের ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে। কৃষি সংক্রান্ত, আর হচ্ছে একটা কি আছে, কৃষি বহির্ভূত। এখন হচ্ছে যদি দেখি আমরা বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী, বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী কি দুই ধরনের, একটা হচ্ছে কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যাবলী আর কৃষি বহির্ভূত। কৃষি সংক্রান্ত হচ্ছে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, কি করছে, গ্রামে কৃষকেরা মাঠে ঘাটে কাজ করছে, চাষ করছে, জমিতে অনেক ফসল ফলাদি ফলছে, তাই না? তা এইগুলো কি সব কৃষি সংক্রান্ত কার্যাবলী, যেগুলো অর্থনৈতিক, বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ে। আবার হচ্ছে কৃষি বহির্ভূত, কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলী। তার মানে হচ্ছে যেগুলো কৃষি কাজের বাইরে, মানে যেগুলো কৃষি কাজ ছাড়া অন্যান্য যে কাজগুলা, সেগুলো হচ্ছে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলী। আমরা যদি কিছু উদাহরণ দেই, যেমন কৃষি সংক্রান্ত যেটা হতে পারে জমি চাষ, তারপরে কি হতে পারে মাছ চাষ, তারপরে ফসল বিক্রয়, এগুলো সব কৃষি সংক্রান্তর মধ্যে পড়ে থাকে। এখন যদি দেখি কৃষির বহির্ভূত কি কি হতে পারে, কৃষি বহির্ভূত যেমন হতে পারে হচ্ছে বলতে পারি আমরা কলকারখানার কাজ। এরপর আমরা দেখতে পারি হচ্ছে বিভিন্ন, যেমন আমাদের কিন্তু এর মধ্যে দর্জি, তারপরে কি স্বর্ণকার, তারপরে হচ্ছে এই যে যানবাহন চালনা, চর্মকার ইত্যাদি। মানে কৃষির বাইরে সব কাজগুলো হচ্ছে এই কৃষি বহির্ভূত কার্যাবলী। এখন আমাদের তাহলে কি দেখে ফেললাম, বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী আমরা দেখে ফেললাম। এখন যদি বলি আমরা, এর মধ্যে আমাদের কি হয়ে গেল, এই ক্লাসের এই টপিকগুলো সব আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী, যেটা আমরা এই যে কিছুক্ষণ আগে দেখেছি, তিনটি খাতের উপর নির্ভরশীল, তাই না? তিনটি খাতের উপর নির্ভর করে, তাই না? সেটা তিনটি খাতটা কি, এক হচ্ছে কৃষি, দুই হচ্ছে শিল্প, তিন হচ্ছে সেবা। তাহলে তিনটি খাত কি, কৃষি, শিল্প আর সেবা। তাহলে আমাদের আজকে আমরা এই বাংলাদেশের অর্থনৈতিক কার্যাবলী দিয়ে আমাদের আজকে ক্লাসটা কি হলো, এই পর্যন্তই কিন্তু আমাদের অধ্যায় 2 শেষ হলো। এখন আমি তোমাদের প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তর দিবে তোমরা, তারপর আমাদের ক্লাস কিন্তু ততটুকুই শেষ হয়ে যাবে। আমি এটা মুছে দিলাম। এখন বলো, আমরা যদি বলি যে কামার, যদি বলি কামারের কাজ, এটা কি কার্যাবলীর মধ্যে পড়ে বলো তো? এটা কি কৃষি সংক্রান্ত নাকি কৃষি বহির্ভূত? কোনটা হবে বলো তো? আমি উত্তর দিয়ে দাও তো। কামারের কাজ এটা কি কৃষি না কৃষি বহির্ভূত? তোমরা উত্তর দিয়ে দাও, তাহলে আমি বুঝে যাব যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো।
এমডি সোহান উত্তর দিয়েছে, আসিফ উত্তর দিয়েছে কামারের কাজ কৃষি না কৃষি বহির্ভূত। আচ্ছা, আক্তার হোসেন বলেছে কৃষি বহির্ভূত, সাকিন বলেছে কৃষি বহির্ভূত, তারপরে নাদিয়া সুলতানা বলেছে কৃষি বহির্ভূত, এস এম সাব্বির সরকার বলেছে কৃষি বহির্ভূত, অনেক ধন্যবাদ। ইসমাইল হোসেন বলেছে কৃষি বহির্ভূত, ধন্যবাদ ইসমাইল। নাদিয়া বলছে কৃষি বহির্ভূত। তোমাদের হ্যাঁ, নাদিয়া প্রথমে কিন্তু ভুল উত্তর দিয়েছিল, তারপরে কিন্তু উত্তরটা ঠিক হয়েছে। আক্তারও প্রথমে ভুল উত্তর দিয়ে পরে কিন্তু ঠিক উত্তর দিয়েছে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এরপর আমি আর একটা লাস্ট প্রশ্ন করব, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো। আচ্ছা, এখন যদি বলি কোনো একজন উদ্যোক্তা তার যে খরচ তা মিটিয়ে যে আয় করে সেটাকে কি বলবো আমরা? এটাকে কি আমরা মুনাফা বলবো? নাকি কি বলবো? খাজনা বলবো? উদ্যোক্তা বলো তো কি হবে? উদ্যোক্তা খরচ মিটিয়ে যে আয়টা করে সেটা মুনাফা না খাজনা? বলে দাও তো তোমরা। আমি তোমাদের উত্তর কমেন্ট সেকশন থেকে দেখে নিব। উদ্যোক্তা খরচ মিটিয়ে, আচ্ছা সোহেল কমেন্ট করেছে, উত্তর দিয়েছে। সাব্বির উত্তর দিয়েছে, সাব্বির বলেছে মুনাফা, উদ্যোক্তা খরচ মিটিয়ে যে আয়টা করে সেটা হচ্ছে মুনাফা। আচ্ছা, নাদিয়া, ইসমাইল, আক্তার দিয়েছে, সবাই বলেছে এ। আচ্ছা, আক্তারও বলেছে এ, সাকিন আহমেদ বলেছে এ। আক্তার অনেকবার উত্তর দিয়েছে, ধন্যবাদ আক্তার। আচ্ছা, সবাই এ উত্তর দিয়েছে। সৈকত মন্ডলও বলেছে এ। আচ্ছা, তোমরা যদি আরো কয়েকজন উত্তর দিতে চাও তোমরা কিন্তু বলতে পারো, আর যদি না বুঝতে পারো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আচ্ছা, তাহলে উত্তর দিয়েছে হচ্ছে সাব্বির, নাদিয়া, ইসমাইল, আক্তার হোসেন, সাকিন, সৈকত, সবাই বলেছে এ। তোমরা সবাই একদম সঠিক উত্তর দিয়েছো, উত্তর হবে এ। তার মানে তুমি যদি উদ্যোক্তা হও, তোমার যে খরচ, তুমি সেই খরচটা মিটিয়ে, মানে খরচটা উঠিয়ে যেটা তুমি বাকি অংশটা আয় করো, তার মানে কি তুমি একটা অংশ যেটা আয় করছো এক্সট্রা, সেটা কি হচ্ছে তোমার মুনাফা বা লাভ। তাহলে আচ্ছা, নাহিদ হাসানও নতুন উত্তর দিয়েছে, ধন্যবাদ নাহিদ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকে কোন চ্যাপ্টার আমরা শেষ করলাম বলো তো? অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণা সমূহ। এরপর আমরা এসএসসি এর আমরা যে অধ্যায়টি পড়বো, এসএসসি ইকোনমিক্স এর 3 নম্বর অধ্যায়টিতে আমরা নেক্সট ক্লাসে পড়বো। সেটা হচ্ছে উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা নেক্সট ক্লাসে ওই চ্যাপ্টারটি পড়বো এবং তোমরা ভালো করে এই চ্যাপ্টার 2টা পড়ে আসবে। আমি অবশ্যই তোমাদের এই বাকি কমেন্টগুলো দেখে নিব। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে কোনো কিছু নিয়ে এই চ্যাপ্টারে, তখন কিন্তু অবশ্যই আমাকে জানাবে এবং তোমরা অবশ্যই বাসায় বসে ঠিক সুন্দর মতো করে পড়াশোনা করবে। এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি করার জন্য। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।